নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ভূগোল বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম থেকে যে প্রথম মডেল সেটটা আছে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, এইটার সমাধান করব। তো তার আগে বলে রাখি যে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিকের মূল্যায়নের যে পরীক্ষাটা সেটা 70 নম্বরের হবে। তো তার একটা প্রশ্ন কাঠামো এখানে দেয়া আছে, সেটা তোমরা একটু দেখে নাও। এবার চলে আসছি সমাধানে। তো প্রথম যে সেটটা তোমাদের আছে সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র। এর প্রথমে একের দাগে বলেছে পৃথিবীর রেখা মানচিত্রে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওশিয়ানিয়া মহাদেশে নিম্নলিখিত স্থান বা বিষয়গুলি উপযুক্ত রং বা প্রতীকের সাহায্যে দেখাও। এখানে পয়েন্টগুলো বলেছে: 1 গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, 2 আন্দিজ পর্বত, 3 মিসিসিপি মিসৌরি নদী, 4 পম্পাস তৃণভূমি, 5 কানাডার সরলবর্গীয় বনভূমি। যেহেতু আমার কাছে এই মুহূর্তে পৃথিবীর রেখা মানচিত্র উপলব্ধ নেই, সেই জন্য আমি আলাদা আলাদা 3টে ম্যাপ ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি পারো তো তোমরা পৃথিবীর রেখা মানচিত্রে এইগুলো করতে পারো, ঠিক আছে। আমার কাছে যেহেতু 3টে আলাদা আলাদা ম্যাপ আছে, আউটলাইনার ম্যাপ, অর্থাৎ নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা আর হচ্ছে ওশিয়ানিয়া, তো সেই 3টে ম্যাপে আমি 5টা পয়েন্ট দেখাচ্ছি। তো প্রথম পয়েন্টটা বলেছে গ্রেট অস্ট্রেলিয়ান ব্রাইট, এটা ওশিয়ানিয়ার ম্যাপ থেকে দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। পয়েন্টটা বলেছে আন্দিজ পর্বত, এটা তোমাদের আমি সাউথ আমেরিকার ম্যাপ থেকে দেখাচ্ছি, দেখে নাও। পয়েন্টটা বলেছে মিসিসিপি মিসৌরি নদী, তোমাদের নর্থ আমেরিকার ম্যাপ থেকে দেখাচ্ছি, দেখে নাও। মিসিসিপি মিসৌরি নদী হচ্ছে পম্পাস তৃণভূমি, এটা আমি তোমাদের সাউথ আমেরিকার ম্যাপ থেকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। পরেরটা বলেছে কানাডার সরলবর্গীয় বনভূমি। কানাডার সরলবর্গীয় বনভূমি হচ্ছে ওই কানাডার যে শিল্ড অঞ্চলটা আছে না, ওইটা যদি দেখাও তাহলেই হবে, দেখে নাও। তোমাদের ম্যাপ পয়েন্টিং তোমরা যদি পারো তাহলে হচ্ছে পৃথিবীর রেখা মানচিত্র নিয়ে সেখানে করতে পারো, ঠিক আছে। অথবা যদি না পারো তাহলে এইরকমভাবে 3টে আলাদা আলাদা ম্যাপ পয়েন্টিং নিয়েও প্র্যাকটিস করতে পারো। পৃথিবীর রেখা মানচিত্রে আর কিছুই নয়, সব কটা আর যে মহাদেশ আছে সেইগুলো এক জায়গায় কম্বাইন্ড হিসেবে থাকবে, সেইখানে তোমাকে অক্ষাংশ দ্রাঘিমাংশ অনুসারে ঠিকঠাকভাবে পয়েন্টিং করতে হবে, ঠিক আছে। আমার কাছে যেহেতু উপলব্ধ নেই, আমার কাছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওশিয়ানিয়া মহাদেশের আউটলাইনার ম্যাপগুলো ছিল, আমি তার ওপর দেখিয়ে দিলাম। চলে আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তীতে বলেছে সঠিক উত্তরটা নির্বাচন করে লেখো। তো 1 নম্বরে বলেছে পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপুজোর সময় সাধারণত দেখা যেতে পারে অপশান এ সিরোকিউমুলাস, অপশান বি অল্টোস্ট্যাটাস, অপশান সি কিউমুলোনিম্বাস মেঘ। তাহলে সঠিক অপশানটা হবে হচ্ছে অপশান এ সিরোকিউমুলাস মেঘ। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-এরটা এ এথেন্সে জানুয়ারিতে, বি কলকাতায় জুলাইতে, সি ঢাকায় ডিসেম্বরে বাড়ির সাধারণত বর্ষাতি নেওয়ার দরকার নেই। উত্তরটা হচ্ছে ঢাকায় ডিসেম্বরে বা গেলে সাধারণত বর্ষাতি নেওয়ার দরকার নেই। পরবর্তী যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে 2-3 সুন্দরলাল বহুগুণা, অপশান এ নর্মদা বাঁচাও আন্দোলন, অপশান বি চিপকো আন্দোলন, অপশান সি গঙ্গা অ্যাকশন প্ল্যান এর সঙ্গে যুক্ত ছিলেন। সঠিক উত্তরটা হবে অপশান বি চিপকো আন্দোলন। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-4টা ভোপালের গ্যাস দুর্ঘটনার প্রাণঘাতী গ্যাসটি ছিল অপশান এ কার্বন মনোক্সাইড, অপশান বি পটাশিয়াম সায়ানাইড, অপশান সি মিথাইল আইসোসায়ানাইড। সঠিক উত্তরটা হবে অপশান সি মিথাইল আইসোসায়ানাইড। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-5 অপশান এ ইগলু, অপশান বি টিউপিক, অপশান সি ইয়াকুত ড্যাশ কোনো বাস্য। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান সি ইয়াকুত। পরবর্তী প্রশ্নটা বলছে 2-6 যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে অপশান এ হিমাঙ্ক, অপশান বি শিশিরাঙ্ক, অপশান সি স্ফুটনাঙ্ক। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান বি শিশিরাঙ্ক। পরবর্তী প্রশ্নটা বলছে 2-7 ওশিয়ানিয়া মহাদেশটি অপশান এ সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে, অপশান বি সামান্য অংশ দক্ষিণ গোলার্ধে, অপশান সি প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত। সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-8 গ্রেট ব্যারিয়ার রিফ
অপশান এ প্রশান্ত, অপশান বি ভারত, অপশান সি কুমেরু মহাসাগরে দেখা যায়। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান এ প্রশান্ত। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-9 বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি পাথর, তা হলো অপশান এ কোয়ার্টজাইট, অপশান বি মার্বেল, অপশান সি স্লেট। সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ কোয়ার্টজাইট। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-10 প্রদত্তগুলির মধ্যে সবচেয়ে পুরু স্তরটি হলো অপশান এ ভূত্বক, অপশান বি গুরুমণ্ডল, অপশান সি কেন্দ্রমণ্ডল। সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি কেন্দ্রমণ্ডল। পরবর্তীতে আছে 3 এ শুদ্ধ ও অশুদ্ধ লেখো। একটা বলেছে জেটি উইলসন হলেন পাত সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী, এটা অশুদ্ধ হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-2 রাজস্থানের জয়সলমীরে অবস্থিত সোনার কেল্লা চুনাপাথর দিয়ে তৈরি, কারণ শুধু শুষ্ক জলবায়ুতেই চুনাপাথর কেল্লা নির্মাণের পক্ষে উপযুক্ত একটি মজবুত পাথর, এটাও অশুদ্ধ হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3 মৌসুমি বায়ু পৃথিবীর কিছু অংশের বাইরে প্রবাহিত হয় না বলে এটি একটি স্থানীয় বায়ু, এটাও অশুদ্ধ হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-4 কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রার চেয়ে বেশি, এটাও অশুদ্ধ হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-5 গর্জনশীল 40 আর 2 গোলার্ধে 40 ডিগ্রি অক্ষরেখার আশেপাশে অবস্থান করে, এটাও অশুদ্ধ হবে। পরবর্তীতে 3-বি বলেছে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে পশ্চিমা বায়ু ও মেরু বায়ু মিলিত হয় ড্যাশ গণ্যবাদ সৃষ্টির আগে, এটা হবে নাতিশীতোষ্ণ। এই প্রশ্নটা বলেছে 2 সবুজ বিপ্লবে কৃষি উৎপাদন বাড়লেও ড্যাশ ব্যবহারের ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাটি দূষিত হয়েছে, এটা দেখে নাও রাসায়নিক সার। প্রশ্নটা বলেছে 3 যদি তুমি দেখো যে মাটি খুললে পাম্পের সাহায্য ছাড়াই জল মাটির নিচের জলস্তর থেকে ভূপৃষ্ঠে উঠে আসছে, তাহলে তুমি অস্ট্রেলিয়ার ড্যাশ সমভূমি অঞ্চলে আছো, দেখো মধ্যভাগের হবে উত্তরটা। পরবর্তী প্রশ্নটা বলেছে দেখো 4 ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ড্যাশ দ্বীপ, উত্তরটা দেখে নাও ব্যারেন হবে উত্তরটা। প্রশ্নটা বলেছে দেখো 5 সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখাচিত্রটি তৈরি হয় তাকে বলে ড্যাশ, এটা হবে সিসমোগ্রাম। সিতে বলেছে 3 বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। বাম দিক আর ডান দিক দেওয়া আছে, বাম দিকে 1 দেওয়া আছে শিলং, 2 দেওয়া আছে ভূগর্ভস্থ জলস্তর পরিপূরণ না হওয়া, 3 দেওয়া আছে চাঁদোয়া স্তর, 4 দেওয়া আছে ভার ক্ষয়ানস্ক, 5 দেওয়া আছে মধ্য আটলান্টিক শৈলশিরা, 6 দেওয়া আছে নিফে, 7 দেওয়া আছে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল, 8 দেওয়া আছে শ্বেতপাথর, 9 দেওয়া আছে ডেকান ট্র্যাপ, 10 দেওয়া আছে ভূতাপ শক্তি। ডান দিকের এতে দেওয়া আছে প্রতিসারি বা অপসারী পাত সীমান্ত, বিতে দেওয়া আছে রূপান্তরিত চুনাপাথর, সিতে দেওয়া আছে কেন্দ্রমণ্ডল, ডিতে দেওয়া আছে বৃষ্টিচ্ছায় অঞ্চল, ইতে দেওয়া আছে উষ্ণ প্রস্রবণ, এফে দেওয়া আছে নগরায়নের ফলে পিচ বা সিমেন্ট দিয়ে মাটিতে সান বাঁধানো, জিতে দেওয়া আছে তুন্দ্রা জলবায়ু, এইচে দেওয়া আছে ব্যাসল্ট, আইতে দেওয়া আছে নিরক্ষীয় জলবায়ু, জেতে দেওয়া আছে বাণিজ্য বায়ু। পরবর্তীতে 4 বলেছে অনধিক 30টি শব্দে উত্তর দাও। 1 বলেছে ভূ অভ্যন্তরে আস্থেনোস্ফিয়ারের অবস্থান কোথায়, তার জন্য এই উত্তরটা লিখতে হবে। সংজ্ঞা আস্থেনোস্ফিয়ার কথাটি এসেছে গ্রিক আস্থেনোস মানে দুর্বল আর স্ফিয়ার মণ্ডল শব্দ দুটি থেকে, যার অর্থ দুর্বল মণ্ডল। আস্থেনোস্ফিয়ার হলো ঊর্ধ্ব গুরুমণ্ডলের অন্তর্গত এক সান্দ্র, দুর্বল ও নমনীয় প্রকৃতির পরিবর্তনশীল স্তর বিশেষ। বৈশিষ্ট্য 1 গভীরতা, এটা 2 নম্বর মানের প্রশ্ন, এখানে 6টার মধ্যে যে কোনো দুটো লিখলেই হবে। গভীরতা প্রায় 200 কিমি গভীরতায়, এই স্তরটি মূলত লোহা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। 2 প্রকৃতি, প্রচণ্ড তাপমাত্রা ও চাপযুক্ত এই অঞ্চল স্থিতিস্থাপক ও সান্দ্র অবস্থায় আছে। 3 উষ্ণতা, এই অঞ্চলে তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি থাকার জন্য উষ্ণতা বৃদ্ধি পেয়ে শিলা গলনাঙ্কের অর্থাৎ 1400 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকে। 4 ভাসমান পাত, এই স্তরে ম্যাগমার পরিচলন স্রোতের সাহায্যে মহাদেশীয় ও মহাসাগরীয় পাত ভাসমান অবস্থায় চলমান রয়েছে। 5 ভূকম্প তরঙ্গ, সান্দ্র অবস্থায় থাকার জন্য এই স্তরে পি এবং এস তরঙ্গ তুলনামূলকভাবে ধীর গতি সম্পন্ন হয়, তাই একে লো ভেলোসিটি জোন বা LVZ বলে। 6 গুরুত্ব, অগ্নুৎপাত এই আস্থেনোস্ফিয়ার থেকে সংগঠিত হয় বলে একে ক্ষুব্ধমণ্ডল বলে। দেখে নাও
ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। প্রশ্নটা বলেছে 4-2 শিলামণ্ডলীয় পাত বলতে কি বোঝো? দেখে নাও, আস্তনোস্ফিয়ারের ওপর ভাসমান ও চলনশীল শিলামণ্ডলের শক্ত কঠিন খণ্ডগুলোকে পাত বলে। 1965 খ্রিস্টাব্দে কানাডার ভূবিজ্ঞানী জেটি উইলসন প্রথম পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন। ভূত্বকে 7টি বড় পাত, 8টি মাঝারি পাত ও 20টি ছোট পাত আছে। উদাহরণ ইউরেশীয় পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত প্রভৃতি। প্রশ্নটা বলেছে 4-3 শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কি কি? জন্য এই উত্তরটা লিখতে হবে। যেহেতু 2 নম্বরের প্রশ্ন, 2টো পয়েন্ট লিখলেই চলবে যে কোনো এই 4টার ভিতরে। মূলত 4টি কারণে আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত শিলা সৃষ্টি হয়, যথা 1 প্রচণ্ড চাপ, প্রবল ভূ-আলোড়নের ফলে শিলাস্তরে প্রচণ্ড চাপ পড়ে শিলার রূপান্তর ঘটে, যেমন শেল থেকে স্লেট এর সৃষ্টি। 2 অত্যধিক তাপ, ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা বা ভূপৃষ্ঠস্থ উত্তপ্ত লাভার সংস্পর্শে এসে শিলা রূপান্তর ঘটে, যেমন পিট কয়লা থেকে গ্রাফাইটের সৃষ্টি। 3 রাসায়নিক বিক্রিয়া, জলের উপস্থিতির কারণে ভূঅভ্যন্তরের বিভিন্ন খনিজের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে শিলা রূপান্তর হয়, যেমন অ্যান্ডালুসাইট থেকে সিলিমেনাইট এর সৃষ্টি। 4 গতিশীলতা, ওপরের শিলাস্তরের নিম্নমুখী প্রবল চাপে নিচের শিলাস্তর গতিশীল হয়ে পড়লে ঘর্ষণজনিত কারণে শিলার রূপান্তর ঘটে, যেমন স্লেট থেকে ফিলাইট এর সৃষ্টি। প্রশ্নটা বলেছে 4-4 কালবৈশাখীর সময় তুমি কি ধরনের মেঘ দেখতে পাও? সংজ্ঞার পোর্শনটা লিখতে হবে। এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্ম পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যের দিকে কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, একে কালবৈশাখী বলে। তাহলে কী ধরনের মেঘ দেখতে পাও? কিউমুলোনিম্বাস মেঘ দেখতে পাওয়া যায়। প্রশ্নটা বলেছে 5-এ অনধিক 50টি শব্দে উত্তর দাও। একেরটা বলেছে একটি চিহ্নিত চিত্রের সাহায্যে নিয়ত বায়ু ও উত্তর গোলার্ধের চাপ বলয়ের অবস্থান দেখাও। দেখে নাও ছবিটা। এখানে উত্তর গোলার্ধে বলেছে মানে এই দিকেরগুলো দেখাতে হবে। প্রশ্নটা বলেছে 5-2 নিশীথ সূর্য যখন দেখা যায় তখন সংশ্লিষ্ট অঞ্চলের আবহাওয়া কেমন থাকে? জন্য এই উত্তরটা লিখলে হবে। 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত 186 দিন সময়কালে সুমেরু বৃত্ত অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর থেকে সুমেরু বিন্দুর অর্থাৎ 90 ডিগ্রি উত্তর মধ্যবর্তী অঞ্চল উত্তর মেরু সংলগ্ন অঞ্চলে যখন একটানা 6 মাস দিন হয়, তখন দক্ষিণ মেরুতে একটানা 6 মাস রাত্রি চলতে থাকে। এই সময়ে নরওয়ের উত্তর সীমায় অবস্থিত হ্যামারফেস্ট বন্দরে, যেটা অবস্থিত হচ্ছে 70.5 ডিগ্রি উত্তরে, স্থানীয় ঘড়ির সময়ানুসারে গভীর রাত্রিতেও আকাশে সূর্যের আলো দেখা যায়। সেই জন্য এই আলোকে নিশীথ সূর্য অর্থাৎ মিডনাইট সান এবং এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ অর্থাৎ ল্যান্ড অফ মিডনাইট সান বলা হয়। প্রশ্নটা বলেছে 5-3 গঙ্গার জলকে দূষণমুক্ত করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হলে তুমি গ্রহণ করবে এমন 3টি ব্যবস্থার একটা তালিকা তৈরি করো। নদীকে দূষণমুক্ত করার উপায়। ভারতের প্রধান নদী গঙ্গা বর্তমানে দেশের অন্যতম দূষিত নদী। গঙ্গাকে তার পূর্বাবস্থা ফিরিয়ে দিতে অর্থাৎ গঙ্গা নদীকে স্বচ্ছ সুন্দর দূষণমুক্ত করতে হলে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মধ্যে প্রধান 3টি ব্যবস্থা হলো: 1 শহরের পয় প্রণালীর জল এবং কলকারখানার বর্জ্য জল সরাসরি গঙ্গায় না ফেলা। গঙ্গা নদীর 2 তীরে এমন অসংখ্য শহর, জনবসতি, কলকারখানা প্রভৃতি আছে যাদের পয় প্রণালী জল বা বর্জ্য জল সরাসরি গঙ্গায় ফেলা হয়। গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য এই সব অত্যন্ত ক্ষতিকর যাতে নদীতে না পড়ে বা ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশুদ্ধ করে গঙ্গায় ফেলা হয়, খুব শীঘ্রই সেই ব্যবস্থা নিতে হবে। 2 মৃত জীবজন্তুর দেহ, কঠিন আবর্জনা, দেবদেবীর মূর্তি প্রভৃতি গঙ্গায় না ফেলা। গঙ্গার সুদীর্ঘ প্রবাহ পথে 2 ধার থেকে প্রতিনিয়ত মৃত জীবজন্তুর দেহ, মৃত মানুষের দেহাবশেষ, অস্থি, নানা ধরনের কঠিন আবর্জনা, দেবদেবীর মূর্তি প্রভৃতি গঙ্গায় ফেলা হয়। এগুলি নদীর জলকে অত্যন্ত দূষিত করে। এসব বন্ধ করার জন্য আইন প্রণয়নের মাধ্যমে কড়া
শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, পঞ্চায়েত প্রভৃতির সাহায্য নিয়ে স্থানীয় অধিবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। 3. গঙ্গা তীরবর্তী শ্মশান ঘাটগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া। উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গার দুই তীরে আছে অসংখ্য শ্মশান ঘাট। এগুলি থেকে নানা ধরনের আবর্জনা, রোগব্যাধির জীবাণু প্রভৃতি গঙ্গায় মিশে গঙ্গার জলকে সাংঘাতিক দূষিত করে। মৃতদেহ সৎকারের জন্য শুধু বৈদ্যুতিক চুল্লি স্থাপন করলে এই সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব নয়। এজন্য শ্মশান ঘাটগুলিকে নদী থেকে যথেষ্ট দূরে স্থানান্তরিত করতে হবে। প্রশ্নটা বলেছে 5-এর 4 যুক্তি দিয়ে বুঝিয়ে দাও মারে ডার্লিং এবং ডার্লিং নদীর মধ্যে কোনটি মূল নদী আর কোনটি তার উপনদী। মারে ও ডার্লিং নদীর মধ্যে মারেকে মূল নদী এবং ডার্লিংকে উপনদী বলার কারণ: 1. দৈর্ঘ্যে ডার্লিং নদী অর্থাৎ 1163 কিমি, মারে নদীর যার দৈর্ঘ্য হচ্ছে 2589 কিমি, অর্ধেকেরও কম, অর্থাৎ তুলনামূলকভাবে মারে সুদীর্ঘ নদী এবং ডার্লিং মারের থেকে দৈর্ঘ্যে ছোট নদী। 2. ডার্লিংয়ের তুলনায় মারে নদীর উৎস অঞ্চল অপেক্ষাকৃত আর্দ্র ও শীতল হওয়ায় মারে নদী প্রচুর পরিমাণে বৃষ্টির জল ও বরফ গলা জল বহন করে, কিন্তু ডার্লিং নদী প্রধানত বৃষ্টির জল বহন করে। এজন্য ডার্লিংয়ের তুলনায় মারে নদীর জলপ্রবাহ অনেক বেশি। 3. মারে নিত্যবহ নদী, কিন্তু শুষ্ক ঋতুতে ডার্লিং নদীতে জলের অভাব দেখা দেয়। 4. ডার্লিং এর তুলনায় মারে নদীর খাত অনেক গভীর ও প্রশস্ত। 5. সুউচ্চ অস্ট্রেলিয়ান আল্পস পর্বতের প্রাথমিক ঢাল অনুসারে মারে নদীর সৃষ্টি তুলনামূলকভাবে আগে হয়েছে। সুতরাং দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, স্রোত, জলের পরিমাণ প্রভৃতি বিবেচনা করে বলা যায় মারে প্রধান নদী এবং এর উপনদী হচ্ছে ডার্লিং। প্রশ্নটা বলেছে 6-এর দাগে অনধিক 80টি শব্দে উত্তর দাও। 1 নম্বর রয়েছে দক্ষিণবঙ্গের মানুষ দক্ষিণের বারান্দা বা জানালাযুক্ত বাড়ি বেশি পছন্দ করেন কেন? উত্তরটা দেখে নাও। দক্ষিণবঙ্গে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহের হার সবচেয়ে বেশি হয়, তাই দক্ষিণ দিকে বারান্দা থাকলে বাতাস ভালো খেলবে এবং পরিবেশ ঠান্ডা থাকবে। আবার শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত ঠান্ডা ও শুষ্ক বাতাস দেওয়াল থাকার জন্য বাধা পাবে, তাই বারান্দাতে শীতল বাতাস বা ঠান্ডা বাতাস খেলবে না, ফলে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। এই কারণের জন্যই দক্ষিণবঙ্গের মানুষেরা দক্ষিণের বারান্দা ও জানালাযুক্ত বাড়ি বেশি পছন্দ করেন। প্রশ্নটা বলেছে 6-এর 2 উদাহরণ দিয়ে পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমনের পার্থক্য বুঝিয়ে দাও। 6. পরিবেশের অবনমন, পরিবেশ দূষণ। 1 ধারণা: পার্থিব পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশের অবনমন। পরিবেশ দূষণ হচ্ছে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে পরিবেশের বিভিন্ন উপাদানের কলুষিত হওয়াই হলো পরিবেশ দূষণ। 2. প্রকৃতি পরিবেশ দূষণ পরিবেশের অবনমন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। পরিবেশ দূষণ হচ্ছে দীর্ঘদিন ধরে বিভিন্ন দূষিত পদার্থসমূহ পরিবেশ দূষণকে ত্বরান্বিত করে। দূষণ পরিবেশ অবনমনের একটি কারণ মাত্র। 3. আবশ্যিকতা পরিবেশের অবনমন হলেই দূষণ হবে এমন নয়, যেমন জীববৈচিত্র্য হ্রাস। আর হচ্ছে এদিকে পরিবেশ দূষণ কি? দূষণ হলে পরিবেশের অবনমন ঘটবেই, যেমন মৃত্তিকা দূষণ থেকে কৃষিযোগ্য জমির মরুময় হয়ে ওঠা। 4 হচ্ছে উদাহরণ: দীর্ঘদিন ধরে মাটিতে প্লাস্টিক মেশার ফলে মাটির গুণমান হ্রাস পাওয়া, উর্বরতা নষ্ট হওয়া, মাটি ক্ষয় বৃদ্ধি পাওয়া পরিবেশ অবনমনের উদাহরণ। আর পরিবেশ দূষণের কী হবে? মাটিতে প্লাস্টিক মিশলে মাটি দূষিত হয়। প্রশ্নটা বলেছে 6-এর 3 মারে ডার্লিং অববাহিকার পশুপালন ও পশু নির্ভর উৎপাদনের সমৃদ্ধির কারণ আলোচনা করো। ডার্লিং অববাহিকা পশুপালন ও ডেয়ারি শিল্পে উন্নতি লাভ করেছে। অতি উন্নত মানের পশম উৎপাদন ও রপ্তানিতে অস্ট্রেলিয়া সমগ্র পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এছাড়া এখানে প্রচুর পরিমাণে মোষের মাংস, গোমাংস পৃথিবীতে 5ম স্থান ও বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য যেমন মাখন, চিজ, পনির, ঘি, গুঁড়ো দুধ, জমানো দুধ, ইয়োগার্ট উৎপাদিত হয়। পশুপালন ও ডেয়ারি শিল্পের উন্নতির কারণগুলি নিম্নরূপ। কারণ 1. বিস্তীর্ণ তৃণভূমি। এখানকার ডাউন্স তৃণভূমিতে ছোট
ছোট নরম তৃণ অর্থাৎ আলফালফা হে, শীষ, মিচেল জন্মায় যা পশুদের উৎকৃষ্ট খাদ্য। 2. বিস্তৃত চারণক্ষেত্র। এখানকার এক একটি তৃণক্ষেত্রের আয়তন প্রায় 5000 একর। এই তৃণক্ষেত্রগুলিতে প্রচুর পরিমাণে উন্নত প্রজাতির মেষ অর্থাৎ মেরিনো, লিঙ্কেন, মার্স এবং দুগ্ধ প্রদায়ী উন্নত মানের গবাদি পশু যেমন হলস্টিন, জার্সি, আয়ারশায়ার প্রতিপালন করা হয়। এরা বিস্তৃত তৃণক্ষেত্রে স্বাধীনভাবে বিচরণ করতে পারে। 3. নাতিশীতোষ্ণ জলবায়ু। এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। এই ধরনের জলবায়ু পশম প্রদানকারী মেষ বা ভেড়া এবং অধিক দুগ্ধ প্রদায়ী গো পালনের সহায়ক, ফলে এখানে ডেয়ারি শিল্প উন্নত। এবার হচ্ছে অর্থনৈতিক কারণ। 1. জমির ওপর জনসংখ্যার চাপ কম। অস্ট্রেলিয়ার জনসংখ্যা অত্যন্ত কম, ফলে জমির ওপর জনসংখ্যার চাপও স্বল্প, তাই বিস্তীর্ণ ও উন্মুক্ত তৃণভূমিতে পশুপালন সম্ভব হয়েছে। এছাড়া অঞ্চলটির জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির এবং জনসংখ্যা কম হয় দেশের অভ্যন্তরে পশম বস্ত্রের চাহিদা কম, তাই অস্ট্রেলিয়া প্রচুর পশম বিদেশে রপ্তানি করতে পারে। তারপর 2. চাহিদা ও বাজার। অস্ট্রেলিয়ার ডাউন্স তৃণভূমিতে বিভিন্ন ভালো জাতের ভেড়া যেমন মেরিনো, লিঙ্কন, মার্স প্রভৃতি প্রতিপালিত হয় এবং তা থেকে তৈরি উৎকৃষ্ট মানের পশম বিদেশে রপ্তানি করা হয়। এছাড়াও উত্তর কুইন্সল্যান্ড এবং দক্ষিণ পূর্বে নিউ সাউথ ওয়েলসে পালিত গবাদি পশু থেকে প্রাপ্ত দুগ্ধজাত দ্রব্য ও মাংসের আন্তর্জাতিক বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। পশুজাত দ্রব্যের এই ক্রমবর্ধমান বাজার ও চাহিদা এই অঞ্চলে পশুপালন ও পশু নির্মাণের উন্নতিতে সহায়তা করেছে। ছিল তোমাদের ক্লাস 8-এর ভূগোল বিষয়ের মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রের সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।